আমি তুমি এই নেপালের ইতিহাসটা বললে বলে আমি বলছি যে মানে এবছরের এপ্রিল মাসে নেপালের একটা বড় সংগঠন আবার রাজতন্ত্রকে ফিরে পেতে চাইছে বলে আন্দোলন শুরু করেছে, মানে প্যারালালি এদের সঙ্গে। এটাও একটা খুব অদ্ভুত মানে ইতিহাসে এরকম মুখ ফেরানো যে তারা গণতন্ত্র বা মানে ডেমোক্রেসি সম্পর্কে তারা টোটালি ফ্রাস্ট্রেটেড। ঠিক এতটাই যে এই তুমি ঠিক যে সন্দেহটা করছিলে যে জেনজির পিছনে কে, অনেকেই মনে করছিলেন যে যেহেতু রাজা এয়ারপোর্টে এখন রাজপরিবারের যিনি সব থেকে সিনিয়র সদস্য, তিনি নাবার পর থেকে এই মুভমেন্ট শুরু হয় এবং স্লোগানিং হয় এয়ারপোর্টে, অনেকেই মনে করছিলেন তার পেছনে রাজতন্ত্র আছে কিনা। কিন্তু যেহেতু স্কেলের অনেকটা ফারাক, সেহেতু হয়তো ঠিক ওইভাবে কনস্পিরেসি থিওরিটা এখানে। দেখুন সুমন বাবু, আমি যে বলছিলাম আমি সময়ের অভাবে সবটা বলতে পারিনি, আরো সময় দরকার ছিল। বলি নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র, যে কথাটা আমার বলা হয়নি। হিন্দু রাষ্ট্র, ৯৯% বেশি হিন্দু মানুষের বাস। অর্জুন বাবুরা ওখানে আবার রোহিঙ্গা খুঁজে পাবেন না তো? আমার প্রশ্ন এক। শুধু আমি ইতিহাসের প্রয়োজনে দুটো জিনিস যোগ করি, সেটা হচ্ছে যার কথা বলছিলাম তিনি রাজা বীরেন্দ্র। আর নেপাল কিন্তু এখন ঘোষিত এই সাম্প্রতিক সরকার ওই ঘোষণা করে হিন্দু রাষ্ট্র থেকে কিন্তু নেপাল সরে গেছে। তার কারণ এটা সরেছে যখন মাওবাদী সংশোধন করে ওখানে সরকারে এসেছিল। ওই ইতিহাসটা আমি জানি প্রচন্ড। তাহলে নেপালকে হিন্দু রাষ্ট্র বলছেন কেন? আমি বলছি আরে তখন তো ঘোষিত হিন্দু রাষ্ট্র ছিল নাগরিকদের চরিত্র বদল হয়ে গেল। এই কারণে বলছি, এটা শুনুন না, এই কারণে শুনুন আপনার গায়ে লাগবে। তার কারণ নেপালের ক্ষমতায় বামেরা, বিরোধীতে অতি বামেরা, সেই জন্য শতরূপদের গায়ে লাগবে। তার কারণ বাম এই সমালোচনাটা আমি গ্রহণ করছি, বিরোধীরা হচ্ছে অতি বাম, এই সমালোচনাটা আমি গ্রহণ করছি। এটা লাগবে ওদের গায়ে। যেমন চীনের কথা এলে এদের গায়ে লাগে। ৬২ সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধের পর কমিউনিস্ট পার্টির বিভাজন, ৬৪ সালে ম্যাকমোহন লাইন নিয়ে ওদের দ্বন্দ্ব। সিপিআই এবং সিপিএমটা ভাগ হলো কেন ১৯৬৪ সালে? ইতিহাসকে বিকৃত করবেন না। আমার অনুরোধ আপনার কাছে, আপনারা পররাষ্ট্রনীতির ভারতবর্ষে কোনো লাইন নেই। আপনার ভাষণের জন্য ওরা এরপরে বলা হবে না। আমি বুয়াদার এই সমালোচনাটা গ্রহণ করছি। নেপালে বামপন্থীরা ছিল সরকারে, চায়নায় বামপন্থীরা রয়েছে, অতএব আমি যেহেতু বামপন্থী আমাকে জবাব দিতে হবে। আর তৃণমূলকে যেহেতু হাওড়া স্টেশন পার করলে কেউ আর চেনে না, তাই ওনার কোনো দায় নেই, আমাকে পাল্টানো কিছু বলতে পারবো না। তবে আপনি যেটা বললেন অন্য কথা, যেটা যে নেপালে এই হয়েছে ওই সব বুঝলাম, তৃণমূল কেন চোর সেটা বলুন না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা কেন খুনে ছিলেন? বাংলার মানুষ সেই জন্য তো শূন্য থেকে মহাশূন্য পায়। ভালো করেন, তাহলে আপনারা চুরি করবেন। এই যে চুরি করবেন, মানুষকে গিয়ে দিন, তাহলে চুরি করবেন। তাহলে বুদ্ধদেব শূন্য থেকে মহাশূন্য চুরি করবেন। শুনুন, বুদ্ধদেব চুরি করবেন না বলে বুদ্ধদেব আরে আপনার কথাটা আমি শুনেছি, এবার উত্তরটা নিন। বুদ্ধদেব ভট্টাচার্য কাকে উদ্দেশ্য করে পদত্যাগ করেছিলেন এই কথা বলে যে চোরেদের মন্ত্রিসভায় আপনি বলেছিলেন? এই উত্তরটা দিন না। আপনি মিথ্যাচার করবেন না, আপনি বলেছিলেন মিথ্যাচার করবেন না। সালে বুদ্ধদেব পদত্যাগ করেছিলেন, ২০২১ মন্ত্রিসভার বাঁকুড়ায় ক্যান্ডিডেট করা হয়নি কেন? উনি বলেছিলেন যে আমি চোরেদের গভর্নমেন্ট এমএলএ হব না। আপনাকে ২১ মমতা ব্যানার্জি প্রার্থী করলেন না, আমি এমএলএ হব না। আপনার পক্ষে বলছি, আপনি বলেছিলেন চোরেদের গভর্নমেন্ট এমএলএ হব না। আরে না, এটা সমীর চক্রবর্তী স্টেটমেন্ট যে চোরেদের সরকারে আমি কাগজের কাটিং বের করে দেবো, বের করে দেবো আপনাকে। যখন দেখা হবে আমি দেখিয়ে দেবো। বুদ্ধবাবু স্টেটমেন্ট চোরেদের মন্ত্রিসভায় থাকবো না। একটা রিকোয়েস্ট, আপনি বলেছিলেন চোরেদের সরকারে এমএলএ হব না, তাই আপনাকে ২১ মমতা ব্যানার্জি প্রার্থী করেননি। শতরূপ একটা রিকোয়েস্ট, এই ডিবেটটা দেখলে না জেনজি আরো পার্লামেন্টারি ডেমোক্রেসি সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে যাবে। সুতরাং আমরা যেহেতু জেনজিকে নিয়ে আজকে ফোকাস করছি, ওদের মেজাজটা আরো তিতিবিরক্ত করে তো লাভ নেই। আমি তো জানি যেখানে ডিবেট থেমে যায় সেখানেই জেনজি রিজলিউশন হয়। কিন্তু পারহ্যাপস এই ধরনের কনভারসেশন আমি একটা কথা বলি, আমি একটা দুনিয়ার লোকের সুবিধা কেন করে? যতগুলো আন্দোলন হয়েছে,
হয় ছাত্র আন্দোলন নয় শ্রমিক আন্দোলন। কে বলেছে? পৃথিবী জুড়ে আপনাদের দেখুন, আপনাদের সাথে আমরা পেরে উঠবো না, নমস্কার। না না, যেহেতু বিকজ না, কারণ কন্টেম্পোরারি সমসাময়িক সময় আমরা আজকে নেপালের আন্দোলনের পার্সপেক্টিভে দুবার তিনবার বহুবার আজকে ডিজিটাল ডেমোক্রেসি, সোশ্যাল মিডিয়া ক্ষমতার কথা বলেছি। ঠিক এই সময় প্যারালাল উইথ দ্য ইনসিডেন্ট অফ নেপাল মনে রাখতে হবে যে এই ডিজিটাল মিডিয়া ইনফরমেশন আজকে পৃথিবীতে তাণ্ডব নৃত্য করছে। গতকাল গত পরশু লন্ডনের বুকে 1.5-2 লক্ষ মানুষ জোগাড় হয়ে সেখানে ইলন মাস্ক লেকচার করেছেন একটা রেসিস্ট অ্যাসেম্বলি, যেখানে তারা অ্যান্টি ইমিগ্রেশন এবং এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আজকে এক একটা সভ্য শিক্ষিত দেশে আগুন জ্বলতে শুরু করেছে। আমেরিকা ইজ প্রবাবলি স্ট্যান্ডিং অ্যাট দ্য বোধহয় সেকেন্ড সিভিল ওয়ারের মুখোমুখি হচ্ছে এই চার্লি কার্ক নামক ছেলেটির মার্ডারের পরে। সুতরাং আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে আছি, যেখানে একই সময়ে আমরা ডিজিটাল ডেমোক্রেসি দেখলাম, আজকে নেপালে একটা গভর্নমেন্ট পড়ল, সেখানে চাকরি বাকরি নেই, মানুষ খিদের মধ্যে আছেন, আনএমপ্লয়মেন্টের মধ্যে আছেন। অথচ যে দেশগুলো নাকি সভ্য, যে ডেমোক্রেসিগুলো নাকি স্টেবল, সেই ডেমোক্রেসিতে আজকে একেবারে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালাচ্ছে এই ডিভিসিভ রেসিস্ট প্রপাগ্যান্ডা থ্রু ডিজিটাল ডেমোক্রেসি। একদম। আচ্ছা, আমি একটু বলি, আমি 2-3টে কথা জাস্ট একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে বোলান্দি লাস্ট একটা কথা বলে শেষ করলেন, সেটা হচ্ছে শান্তাদেবীর ঘটনাটা নিয়ে, বিশেষ করে যে সিপিএম হলে এই স্তরে নামতো কিনা এটা আপনার সন্দেহ আছে। আমি যেইটুকু জেনেছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য সন্তোষ ভট্টাচার্যের সঙ্গে কি হয়েছিল আমার চেয়ে ভালো আপনি জানেন। এখন তো রাজনৈতিক বিতর্ক চলছে, কেউ রাজনৈতিক কাজ করছেন, তার রাজনৈতিক ইয়ে চলছে, ওই ঢুকতেই পারতেন না ক্যাম্পাসে, তাকে তার বাড়িতে বসে কাজ চালাতে হতো, এবং সেটাও বামেদের জমানায়, জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী ছিলেন। 2 নম্বর বক্তব্য হচ্ছে, হ্যাঁ 80-র দশকে। 2 নম্বর কথা হচ্ছে শতরূপদা বক্তব্যের সময় বলল ম্যাঙ্গো এই করেছিল ওই করেছিল আপনাদের সময়। মেনলি পুলিশের গুলিতে মৃত্যু, আন্দোলনে, রাজনৈতিক আন্দোলনে পুলিশের গুলি চালনা, তার সঙ্গে শতরূপদা যে ইনসিডেন্টের এক্সাম্পল গুলো দিল সেগুলো রাজনৈতিক ক্ল্যাশ, রাজনৈতিক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু পুলিশকে ব্যবহার করলে পুলিশের গুলিতে মৃত্যু। আর সুদীপ্ত সেনগুপ্তের কথা, যেটা সম্ভবত সুদীপ্ত পদবিটা আমার ভুল হতে পারে, হ্যাঁ সুদীপ্ত গুপ্ত, সুদীপ্ত গুপ্তের যে ঘটনাটা ছিল, ইফ আই এম নট রং, সে বাসে করে যাচ্ছিল এবং লাইট পোস্টে তার মাথা ধাক্কা লাগে। সেই ঘটনাটার পর বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল এবং বিচার বিভাগীয় তদন্তে কিন্তু বেরিয়ে এসেছিল ওই মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট ছিল, কোনো পুলিশের গণপ্রহার নয়। চতুর্থ বক্তব্য হচ্ছে যে পাবলিক খেপে গেলে কে কি করবে জানি না, আমরা তো কেউ দায়িত্ব নিতে পারি না, শতরূপদা বলল, অর্থাৎ বকলমে উস্কানি দেওয়া আর কি। সেটাই যদি হয়ে থাকে তাহলে 2011-তে সরকার পরিবর্তনের পর বর্ধমানে যে প্রদীপ তাকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, ওটাকেও কি শতরূপদা সাধারণ মানুষের ক্ষোভ হিসাবে দেখবেন? তুমি প্রদীপ্তা আর কমল গায়নের কথা, হ্যাঁ প্রদীপ্তা কমল গায়ন, ওটাকেও কি শতরূপদা পাবলিকের ক্ষোভ হিসাবে দেখবে যদি 2019-এর লোকসভা নির্বাচনের পর তৃণমূল নেতাদের বেঁধে রাখাটা পাবলিকের কাজ হয়? চতুর্থ বক্তব্য, একটা জিনিস হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যারা পায় তারাও নাকি স্লোগান দিচ্ছিলেন কি জুতো মারো তালে তালে। না, লক্ষ্মীর ভান্ডার পাওয়া কেউ বা বাংলার সাধারণ মানুষকে ওই স্লোগান দেননি। প্রথম দিন আরজি করে 14ই আগস্টের রাত দখলে সাধারণ মানুষ নেমেছিলেন, আমার বাড়ির দিদিমণিরাও নেমেছিলেন, স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা সিস্টেমের এগেনস্টে ক্ষোভ ছিল, শোনো কোনো একটা ঘটনার বিরুদ্ধে নয়, সিস্টেমের এগেনস্টে। কিন্তু 14 তারিখের পর শতরূপদাদের বদান্যতায় আন্দোলনটা ক্রমাগত রাজনৈতিক রূপ যখন পেল, সাধারণ মানুষই সেই আন্দোলন থেকে সরে এলো এবং পুলিশ তোমার গালে গালে মারবো জুতো তালে তালে, ওগুলো বাম অতিবামদের স্লোগান ছিল, সাধারণ মানুষের ছিল না। আর শতরূপদাকে একটা জিনিসের জন্য আমি আগাম মানে শুভেচ্ছা জানিয়ে রাখছি, যদি নেপাল থেকে এই ঘটনাটা ভবিষ্যতে আসে তাহলে বামেদের জন্য, বিশেষ করে বঙ্গ সিপিএম এর জন্য একটা বিরাট পজিটিভ দিক কিন্তু আমি দেখতে পাচ্ছি নেপালের ঘটনায়। আর সেই পজিটিভ দিকটা হলো নতুন প্রধানমন্ত্রী কিন্তু চুজ হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভোট হয়ে, এটা হলে একমাত্র সিপিএম এর চান্স আছে। আচ্ছা দেখুন, আমি 1, 2, 3, 4 করে বলছি। প্রকাশ কারাত প্রধানমন্ত্রী। আচ্ছা বলছি, প্রথম কথা পলিটিক্যাল ক্ল্যাশ ছিল, আমি যে কটা উদাহরণ দিয়েছি একটাও কোনো তৃণমূলের সঙ্গে সিপিএম এর পলিটিক্যাল ক্ল্যাশের উদাহরণ দিইনি, প্রতিটা হচ্ছে পুলিশের হাতে মৃত্যুর উদাহরণ দিয়েছি। ওয়েপন অফ ডেথটা গুলির ক্ষেত্রে লাঠি ছিল, তাতে পুলিশ বা রাষ্ট্রের চরিত্রটা, তার সংজ্ঞাটা পাল্টে যায় না। দ্বিতীয় কথা, সুদীপ্তর কথা বড়দের কথা যেন ছোটদের ঢুকতে দেন, ছোটদের কথা বড়দের ঢুকতে দেখতে জানেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে সুদীপ্ত, দ্বিতীয় কথা হচ্ছে যে সুদীপ্তর মৃত্যু,
এক মিনিট, সুদীপ্তর মৃত্যু, ভাই সুদীপ্তর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত সকল শুরু হওয়ার আগে, প্রথম কথা বিচার বিভাগীয় তদন্ত হয়নি, জুডিশিয়াল ইনকোয়ারি আমরা চেয়েছিলাম, হয়নি। পুলিশের নিজস্ব ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়া হয়েছিল, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন ছোট্ট ঘটনা পেটি ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পরে ওনার পুলিশ কি করতে পারে আমরা সবাই জানি, কিন্তু ছেড়ে দাও, আমি সেই প্রসঙ্গেও যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্ট করা স্টেট হিউম্যান রাইটস কমিশন বলেছিলেন যে সুদীপ্তর বাবাকে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। হিউম্যান রাইটসের সেই কমিশনারের চরিত্র হনন করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু সুদীপ্তর বাবা আজকে মারা গেছেন, তাকে ক্ষতিপূরণটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেননি। যেভাবে মারা গিয়ে থাকতে কেন কাস্টোডিয়াল ডেথ ছিল তো, আজ অব্দি ক্ষতিপূরণটা দেননি। তার বাবার এখন মৃত্যু হয়েছে। প্রদীপ্তা কমল গায়ের মৃত্যুটাকেও জনরোষ বলে চালানো যেত যদি তার খুনের প্রত্যেকজন অপরাধী তৃণমূল কংগ্রেসের নেতা সংগঠক না হতো। সুতরাং আমি বলছি যে দেখো, আজকে আমরা আলোচনাটা তো নেপাল, জাপান এইসব রেফারেন্স এসছে। আমার বলার মূল এবং সুমনদাকে আমি একটা কথা বলি, সুমনদা এর আগে আমি বলার পরে যখন তুমি বলেছিলে নেতাই এবং নন্দীগ্রামের কথা বলেছিলে, নেতাইয়ের তদন্ত 14 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালানোর পরে আমাদের একজনকেও কনভিক্ট করেননি। তার থেকে বড় কথা, নন্দীগ্রাম নিয়ে গত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছেন যে নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনা এবং মৃত্যুর জন্য বাপ ছেলে দায়ী, শুভেন্দু অধিকারী শিশির অধিকারী দায়ী। এটা আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি বিশ্লেষণ করলো আমি লিজ বদার। আমার বক্তব্য যে নেতায়ের ওপর থেকে গুলিটা না চললে তো সরস্বতী মন্ডল মারা যেতেন না, মাথায় গুলি লাগতো না। কিন্তু সিপিআইএম এর কেউ চালিয়েছে কিনা 14 বছর মমতা বন্দ্যোপাধ্যায় এবং রথীন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গুলি চলেছিল, এটা ফ্যাক্ট। আমি এইটা বলছি, দুই হচ্ছে সিবিআইও নন্দীগ্রামের কি রিপোর্ট দিয়েছিল আমরা প্রত্যেকে জানি, কিন্তু তাতে কি গুলি চালানো হয়ে যায় না? কিন্তু আমি সিবিআই কেও বিশ্বাস করি না, সিআইডি কেও বিশ্বাস করি না, আমি খালি দেবাংশুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নন্দীগ্রামে যা হয়েছে শুভেন্দু শিশির অধিকারী করেছিলেন। এবং আরে আমার বিরুদ্ধে বললো, আমি জবাব দেবেন, আপনি দেবেন না? আমি শান্তানির কাছে যাবো। তুমি প্রদীপ তাদের ক্ষেত্রে যে কথাটা বললে, আমি তোমায় জিজ্ঞেস করতে চাই, তোমাদের দলের তরফ থেকে যে ন্যারেটিভ আসে মাঝে মধ্যে, সাইবাড়িকে তোমরা গণতান্ত্রিক আন্দোলন, মানুষের ক্ষিপ্ত জনরোষ মনে করো? খুন বা কেন আর আরো এক ডজন আমার আপনার, এটা প্রতিবার আমায় বলতে হয় যে এক ডজন আমার আপনার করের টাকায়, প্লিজ দুজনকেই থামালাম, আমার আপনার করের টাকায় এক ডজন কমিশন তৈরি হয়েছে, কিন্তু কারুর রিপোর্টে এই যে গণহত্যায় জঘন্য নৃশংস ঘটনাগুলোর তার যারা অপরাধী তারা শাস্তি পায়নি। এমন কি হতে পারে যে অপরাধী 3 দশক আগের ঘটনা, কিন্তু কারা অপরাধী সেই দায়টা অবধি ফিক্স করা যায়নি। আমার আপনার করের টাকায় 12টা অন্তত কমিশন হয়েছে। যাই হোক, অন্য কোনো ক্ষেত্রে যদি প্রমাণ লোপাট বলে দায়টা আমাদের ঘাড়ি ঠেলে দেওয়া হয়, তাহলে সেই সময় প্রমাণ লোপাট হয়নি কেন? হ্যাঁ, তো রিপোর্ট সিপিএম কম্পিউটার মোবাইল ঢুকতে দেয়নি, হতে পারে। আমার বক্তব্য খুব পরিষ্কার যে সিপিএম না প্রমাণ লোপাট করেছে হলো, কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, এই দুজনকেই থামালাম, সেটা হচ্ছে যে আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে ধরে নিচ্ছি আমি সিপিএম সব প্রমাণ লোপাট করে দিয়েছে। আমার আপনার করের টাকায় যে কমিশন হয়েছে সেই কমিশনের রিপোর্টগুলো কোথায় গেল? কোন আলমারিতে? নবান্ন না রাইটার্স কোন আলমারিতে সেগুলো পড়ছে? সেগুলো মানুষের দরবারে সেগুলো পেশ হোক যে আমার আপনার করের টাকায় তো কমিশন হয়েছিল। আমরা অভিযোগ করলে যদি এটা শুনতে হয়, তাহলে তো যে কটা অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয় সে কটা আমাদের করের টাকাতে চলে। সিবিআইডি দুর্নীতিতে আমাদের সেই জন্যই তো সিবিআইডি দায়বদ্ধ। কি প্রমাণ হয়েছে? কি বলছে লিপস অ্যান্ড বাউন্ডে? প্রপার্টি জব্দ হয়েছে, কি বলছে? প্রপার্টি জব্দ হতে, হ্যাঁ, তোমার প্রপার্টি জব্দ হয়েছে, কি বলছো তুমি? প্রপার্টি জব্দ হয়েছে। অর্জুন দাও এই দাবি করবেন না যে ইডি বা সিবিআই দারুণ কনভিকশন রেট, তার কারণ পার্লামেন্টের ফ্লোরে যে কনভিকশন রেট 1 বা 1.5% আসে তা নিয়ে বলে যায়। আমি আসবো অর্জুনদার কাছে, আসবো আগে শান্তাদির কাছে। যে সন্তোষ, আপনি কি কতটা নিশ্চিন্ত যে সন্তোষ ভট্টাচার্যের সঙ্গে যা হয়েছে যে তাকে ঢুকতে দেওয়া হতো না, আপনি অন্তত ঢুকতে পাচ্ছেন, তারপরে অসম্মান হচ্ছে, এটা কি আপনার স্বস্তি দিচ্ছে? আমি প্রথম কথা একটা বলি যে ব্যক্তিগত লড়াই করো না, এখানে সবাই ব্যক্তিগত লড়াই করছে, এটা করো না, টপিকের উপরে আসো। প্রথমত, সন্তোষ ভট্টাচার্য যে ঢুকতে পারেননি এবং তিনি যে গার্ডস দেখিয়ে একদম সামিয়ানাটা গিয়ে বাইরে করেছেন, তখন আমরা অনেক জুনিয়র ছোট ছোট কম্পারেটিভলি, আমি সেটাকে নিন্দা করি, পরিষ্কার নিন্দা করি। কারণ থাকুন, আমাকে বলতে দিন, আমি একেবারেই সমর্থন করি। আচ্ছা ঠিক, আচ্ছা, সন্তোষ ভট্টাচার্যের এই যে ঢুকতে না পারাটাকে আমি একেবারে নীতিগতভাবে সমর্থন করি না।
ছিলেন তিনি, আমি তার খবর একবার সমর্থন করি না, একেবারেই সমর্থন করি না, বললাম তো। ব্যাস, এবার হচ্ছে সমভাবে নিন্দা। আচ্ছা, এবার হচ্ছে আমি দেবাংশুর কয়েকটা কথায় আসবো আর কি। প্রথমত হচ্ছে আজকের যে বিষয়বস্তু, একদম বিষয়বস্তুর উপর কংক্রিট বক্তব্য রাখাটা উচিত ছিল আর কি সবার। এখানে একটুখানি এই মঞ্চের উপর সুযোগ পেয়ে গিয়ে মানে ম্যাডামকে একটু ব্যক্তিগত আক্রমণ করে ফেলাটা, এটা মানে আরো সিনিয়র নেতা। না, কোনোটা ব্যক্তিগত আক্রমণ ছিল না ম্যাডাম, প্লিজ, কোনোটা ব্যক্তিগত আক্রমণ ছিল না। আপনি যদি গভর্নমেন্টকে অ্যাটাক করতে পারেন, আপনি একজন মুখ্যমন্ত্রীকে যদি অ্যাটাক করতে পারেন, আপনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে থেকে আপনার অ্যাক্টিভিটি নিয়ে অ্যাটাক আপনাকে সহ্য করতে হবে। এটা কোনো ব্যক্তিগত আক্রমণ না। বলতে দাও দেবাংশু, প্রথমত দেবাংশু তুমি আমার ছাত্র সম, এবং তোমার আমাকে প্লিজ সেন্সর করবেন না। কোথায় স্যার বলেছি? সেন্সর করবেন না প্লিজ আমাকে। না, সেন্সরও করব না। এবং তুমি পড়াশোনাও খারাপ ছেলে না, ভালো ছেলে, এবং তুমি ভালো কবিতা লেখো, তোমার এটা এই গুণগুলো আমি জানি। থ্যাংক ইউ। আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, তুমি এবং তোমার নেতারা সব সময় ব্যক্তিগতভাবে আমাকে ধরছো, কিন্তু এই সবকটা পয়েন্ট কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের করা। আর সিন্ডিকেটে ছোট 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 বাচ্চারা থাকে না, সেখানে সব বিদগ্ধ পণ্ডিত মানুষরা থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 90% সাপোর্ট নিয়ে আমি কাজ করছি। তো সরকার হয়তো আমাকে সমর্থন করছেন না, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে বলতে দাও। সরকারের 90% সমর্থন নিয়ে আমি কাজ করছি, এবং সবকটা সিদ্ধান্ত সিন্ডিকেটের। কিন্তু তুমি তো ছেলে মানুষ, তোমার নেতা আমাদের শিক্ষামন্ত্রী, তিনিও ডাইরেক্ট আমাকে, তার তো পাখি অবসেশন আমি দেখতে পাচ্ছি, সে টুনটুনি, ময়না, শকুন, কাক কিছু বাদ দিচ্ছেন না। যাকে বলুক, সেটা নিয়ে আমি কিন্তু সেই স্তরে কখনোই নামবো না। আজকের আলোচনায় আসছি, মানে সমীর দাস শান্তির পায়রা ওড়াতে চাইছেন। এই যে 6টা পয়েন্ট, আমি বেশি সময় নেব না, কিন্তু খুব বেশি সময়, এই 6টা পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি। দেবাংশুর 6টা পয়েন্ট, এগুলো কিন্তু এখানে আলোচনা হওয়ার কথা নয়। এই সবকটা তথ্য ভুল। ও অবশ্য বলেছে, ও কিন্তু বলেছে কথাটা, ওকে সেই জায়গা থেকে আমি বলবো খুব বুদ্ধিমান ছেলে, প্রত্যেকটা কথা বলতে বলতে ও বলেছে আমি কিন্তু তথ্য যদি ভুল বলতে পারি আপনি বলবেন। সবকটা তথ্য ভুল আছে, এবার সেগুলো যদি তুমি সুমন আমায় বলতে দাও না, তোমার আজকে সত্যি হয়তো সময় নেই, কিন্তু কোথাও না কোথাও একটু ক্লারিফাই করে দেবেন কোনগুলো আমাদের যে ছেলেটিকে ধরুন সেন্সার করা হলো। আচ্ছা, সেই ছেলেটি পিএইচডি এন্ট্রান্স এক্সামে পাস করেছে বলেই কি কোনোভাবেই 2023 সেপ্টেম্বরে এই পরীক্ষাটা হওয়ার পর আগে রেজাল্ট বার করছেন না ম্যাডাম? একেবারেই তুমি জানো না সব। অ্যানথ্রোপোলজিটা বার করে দিলেন, শুধু এটা কেন বার করেননি ম্যাডাম? হিউম্যান রাইটস একটা তুমি জানো না। আজকের আলোচনায় সবাই এখানে যারা বসে আছেন বা যারা লক্ষ লক্ষ লোক দেখছেন, তাদের কিছু আছে এটা বিষয় নয়, কিন্তু তবু তোমাকে আমি বলে দিচ্ছি যে বিষয়টার উপরে যে বিষয়টা হয়েছিল সেটা কিন্তু হিউম্যান রাইটস এর রেট এক্সামিনেশন, এবং সেইখানে একটি ছাত্রের অভিযোগের দাঁড়িয়ে একটা এনকোয়ারি কমিটি তৈরি হয়, এবং সেই এনকোয়ারি 12 বার সিটিং করেছে, 12টা সিটিং, এবং সেই সিটিং থেকে যে রেজলিউশন হয়ে যায়, সেই রেজলিউশনটা সিন্ডিকেট থেকে পাস হয়। আচ্ছা সমীর দা, আপনি বয়স হয়ে গেছে তো একটু ভুলে যাচ্ছেন এইটা। আপনি বললেন গুলি চলেনি, কোনদিন মমতা ব্যানার্জি গুলি চালায়নি। শুনে নিন, দুটো বাচ্চা ছেলে উর্দু টিচার জানে না আসে, বাঙালি ভাষা টিচার আসে, তার জন্য তাদেরকে গুলি খেয়ে মরতে হলো। আজ পর্যন্ত আপনি দাড়িভিটের কথা বলছেন, সেটা কি বিচার করেননি? সেটা কি গণ আন্দোলন ছিল? সেটা কি গণ আন্দোলন ছিল? একদম বাচ্চারা আন্দোলন করেছিল। এই যে আপনি গণ আন্দোলন, এই যে শুনুন 21শে জুলাইয়ের কথাটা হচ্ছে গণ আন্দোলন, যেখানে হাজার হাজার মানুষ করেছে, তার উপরে নির্বিচারে গুলি চাওয়া। নেপাল নিয়ে যে প্রসঙ্গটা কোথাও না কোথাও সেটাই তো বলেছি, ব্যাক করেছে, সেটাই তো বলেছি। আগে আপনি উত্তরটা দিন, আমি যে প্রশ্নগুলো করেছি, এসএসসি পরীক্ষা আগে মেহুল ভাইয়ের উত্তরটা দিন, আগে আদানির উত্তরটা দিন, আগে জয়সার উত্তরটা দিন, আমার ভাইপো, আগে ভাইপোর কথাটা বলুন, উত্তর দিন। আপনি মমতা ব্যানার্জি যিনি আজকে মুখ্যমন্ত্রী, যাকে আপনি ডিফেন্ড করছেন, আপনি উর্দু বাংলাটা নিয়ে একটা ভুল তথ্য দিলেন মনে হয়। জয় শাহর কথা, আপনি জয় শাহর কথা কি বলছেন? জয় শাহ খান, পাকিস্তানের সঙ্গে শুনুন, আরে পাকিস্তানের সঙ্গে
পাকিস্তান আর বাংলাদেশের কথা পরে বলছি। আরে দাঁড়ান, আরে সুমন বাবুরা টিভিতে দেখিয়েছেন যারা মারা গেছেন তাদের অভিষেক ব্যানার্জি বা ব্যানার্জি পরিবার ইট বিক্রি করত, জয় সাহারা অভিষেক ব্যানার্জি 2.5 টাকা পার বোতলে কমিশন খায় মদের বোতলে। অভিষেক ব্যানার্জি 2.5 টাকা পার বোতলে কি বললেন? 2.5 টাকা অভিষেক ব্যানার্জির কাছে জয়েন করলেন কেন? জয়েন করলেন কেন? আরে সেই অভিষেক ব্যানার্জির কাছে জয়েন করলেন কেন? জয়েন করলেন কেন? আবার কি তুমি কোথায় ছিলে তখন? তুমি একজন বলছেন দাঁড়ান, একজন বলছে শুনুন। আমি বিভ্রান্ত যে কে দাঁড়াবেন আর কে শুনবেন, কিন্তু আপনারা শুনছেন এক এক করে। প্লিজ, 4 জন কথা বললে কেউ শুনতে পাবে না। এবার আমার দাঁড়িয়ে বলছে একজন মন্ত্রী এখনো আছে যারা সে সময় বলেছিল কি আমার এসএসসি তে চুরি হয়েছে। দাদা যার কোনো অভিযোগ তার অফিসে জয়েন করলেন কেন? আমি জানতে চাইছি যার বিরুদ্ধে অভিযোগ তার না না একটা তার অফিসে জয়েন করলো, তুমি দরজা বাইরে শুয়েছিলে না বলে সেই সুযোগে জয়েন করলো। তো তোমার তুমি শুয়েছিলে না কেন? আমি একটা কথা জিজ্ঞেস করছি, শুয়েছিলে না কেন? তুমি ফ্রিডম অফ স্পিচ বলছো না কেন? তুমি ফ্রিডম অফ স্পিচ বলছো, বিজেপিতে ফ্রিডম অফ স্পিচ আছে। তোমার ভাই অর্জুন সিং বলতে পেরেছে কি আন্দোলন ওটা যেটা হয়েছে ফাইনাল ফুল স্টপ টানতে হবে। বেশ 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 হলো হলো হলো।